পরাজিত হলো, ফুরফুরার জমিন শান্ত হলো, ফুরফুরার মানুষ শান্তি ফিরে পেল, ফুরফুরার মানুষ নিশ্চিন্তে বসবাস করতে শুরু করলো। যে ফুরফুরা শরীফে দাদা হুজুর জমিনের উপরে খোদ ইংরেজরা 190 বছরের মধ্যে একদিনও আক্রমণ করা সাহস দেখাতে পারেনি। একদিনও ফুরফুরার জমিনে ইংরেজ পুলিশ, আপনারা জানেন তারা কত বড় ক্ষমতাধর ছিল, তারাও ফুরফুরার জমিনে একবার আসার সাহস পায়নি। তারা দাদা হুজুরের নাম করলে তাদের গায়ের পশম শিউরে উঠত। সেই ফুরফুরার জমিনে এই শাসক দলের নেত্রী, এই শাসক দলের নেতারা পুলিশ পাঠিয়ে, প্রশাসন পাঠিয়ে ফুরফুরার জমিনকে কলঙ্কিত করে দিয়েছে। আজকে আপনারা মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়, আপনাদেরকে একবার দরদ লাগে না? আপনাদেরকে একটু ব্যথা লাগে না? যারা বছরে একবার করে ফুরফুরা শরীফের রিসালে যাবে, যান যারা ফুরফুরা শরীফের রিসালে যাবে, অংশগ্রহণ না করলে যাদের দিল ক্রন্দন করতে থাকে, তারা কি একবার ভাববেন না যে এই শাসক দল কোথায় আঘাত করেছে? এই শাসক দল ফুরফুরা জমিনে আমাদের প্রাণ, ফুরফুরার জমিনের দাদু হুজুর আমাদের সম্পদ, ফুরফুরার জমিনের দাদু হুজুর আমাদের জীবনের থেকেও বেশি মূল্যবান। সেই ফুরফুরা শরীফের উপরে আঘাত করেছে, আপনারা কি সব ভুলে যাবেন? না ভাই, ভোলার বিষয় নয়। আর ভুলবে যারা, তারা ঈমানওয়ালাও নয়। সেই জন্য মাথায় রাখবেন, ঈমানকে টিকে রাখতে গেলে, ঈমানকে পুঁজি করে দুনিয়াতে চলতে গেলে, ঈমানকে পুঁজি করে মৌত তক পৌঁছতে গেলে ফুরফুরার কথা আপনাকে ভুললে চলবে না। কারণ ফুরফুরার জমিনে দাদা হুজুর এসেছিল বলেই আজকে আপনার নাম মোহাম্মদ, আপনার নাম শফিক, আপনার নাম রফিক, আপনার নাম কালু, আপনার নাম মহিউদ্দিন, আপনার নাম তসমাতুল্লাহ, আপনার নাম অমুক অমুক তমুক যা আছে। আজকের দাদা হুজুর যদি ফুরফুরায় না আসতো, তাহলে আপনাদের আমাদের ঠাকুর বয়ে বয়ে মাথার চুল উঠে যেত, টাক পড়ে যেত, ঠিক কিনা? আজকের সেই জমিনের উপরে আজকের দলিত আদিবাসী তাদের অবস্থা কথা আপনারা একবার ভাবুন। তারা যে তিমিরে ছিল, আজকেও সেই তিমিরে। সংখ্যালঘু যারা, তারা যে তিমিরে ছিল, আজকেও সেই তিমিরে। সেই জন্য ভাই, প্রতিবাদ করার সময় এসে গেছে। এখনো যদি আপনারা চুপচাপ বসে থাকেন, আপনারা জেনে রেখে দেন, আগামী দিনে আপনাদের উপরে যে আঘাত আসবে, সেই আঘাতকে প্রতিহত করার মতো ক্ষমতা আমাদের থাকবে না। সেই জন্য ভাই ভাবতে হবে, ভাবার সময় এসেছে। লড়াইয়ের ময়দান নয়, প্রতিবাদ করার ময়দান। যদি প্রতিবাদী কণ্ঠ আজকে জাগ্রত না হয়, প্রতিবাদী কণ্ঠ যদি আজকে প্রতিবাদ করতে ভুলে যায়, আগামী দিনে প্রতিবাদ করবার জন্য কোনো সত্য মেরুদণ্ড আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য সময় এসেছে, লড়াকু সৈনিক, উদীয়মান সূর্য, পশ্চিম বাংলার একমাত্র শত নির্ভীক নেতা নওশাদ সিদ্দিকী, যাকে আজকে আমাদের লোকসভার ক্যান্ডিডেট বানানো হয়েছে, প্রার্থী বানানো হয়েছে। এনে খুব যোগ্য ক্যান্ডিডেট, এনে ইঞ্জিনিয়ার, মাস্টার ডিগ্রি হোল্ডার, এমটেক ইঞ্জিনিয়ার, 2,20,000 টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে আজকের টোটাল বসিরহাট কেন্দ্রের সাধারণ মানুষ, আদিবাসী, দলিত, সংখ্যালঘু মানুষ, আপামর জনসাধারণের জন্য তিনি প্রতিবাদ করবার জন্য, সুবিধে পাইয়ে দেওয়ার জন্য, তাদের চাওয়া পাওয়া পূরণ করবার জন্য, তাদের অধিকারের কথা মানুষের সামনে তুলে ধরবার জন্য। আজকে আমরাই ভুলে গেছি আমাদের অধিকার কি আপনারা জানেন? আমরা কি জানি ফান্ডামেন্টাল রাইট, সংবিধানে কি অধিকার দেওয়া আছে আমাদের? ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি বলা আছে আমাদের সম্পর্কে, যে আপনারা কি কি চাইতে পারেন, আপনাদের দাবি দেওয়া কি আছে, আপনাদের অধিকার কি আছে, আপনারাও জানেন না, আমরাও ভালো মতো আপনাদেরকে বোঝাতে পারি না। সেই জন্য আজকের এই আইএসএফ পার্টি সেই সমস্ত বিষয় প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করে যাবে, এবং প্রতিবাদ করবার জন্য আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত তথ্য এই আইএসএফ পার্টি জন্ম নিয়েছে। আমাদের জন্ম 3 বছর, কিন্তু আমরা 1952 সাল থেকে যে ইলেকশন শুরু হয়েছে, যে ইলেকশনের মধ্য দিয়ে আজকে 4% ব্রাহ্মণ ক্ষত্রিয় সম্প্রদায় গোটা ভারতবর্ষকে রাজত্ব খাচ্ছে, গোটা ভারতবর্ষকে দুধে খাচ্ছে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় সম্প্রদায়। আমরা তাদেরকে বদলাতে বলছি না। আপনারা জেনে রেখে দেন, একদিন সময় আসবে যেদিন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বদল হবে। সেই বদলের দ্বারা আপনাদেরকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন চাওয়া পাওয়া, বিভিন্ন দাবি দেওয়া আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার প্রকৃত অধিকার কি আছে, আপনার প্রকৃত চাওয়া পাওয়া কি আছে, আপনার প্রকৃত দাবি দেওয়া সংবিধানে কি ব্যাখ্যা করে গেছে ডক্টর আম্বেদকর সাহেব। সেই জন্য ভাই, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই 18তম লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনার প্রতিবাদী কণ্ঠ সোচ্চার হওয়ার দরকার। যারা আজকে এখানে উপস্থিত হতে পেরেছেন, যারা হতে পারেননি, প্রত্যেকের কাছে আপনারা পৌঁছে দেবেন এই সংবাদ। দেখুন ভাই, আপনারা দেখুন না, 52 সাল থেকে আপনাদের কথা কোনো সরকার শুনেছে?
কোনো সরকার কোনো প্রার্থী শুনেছে লোকসভা গিয়ে তথা বিধানসভায় গিয়ে কেউ বলেছে আপনার আমার কথা, আপনাদের দাবি দেওয়া আমাদের দাবি দেওয়া সম্পর্কে কোনো কথা বলেছে যে আমার এলাকায় এই উন্নয়ন চাই, আমার এলাকায় এই কাজ চাই, আমার এলাকার মানুষ এই অসুবিধার মধ্যে আছে, এই সমস্ত মানুষদেরকে এই পরিষেবাগুলো পৌঁছে দিতে হবে? কোনোদিন শুনেছেন? পার্লামেন্টে গিয়ে বলেছে? কোনোদিন শুনেছেন বিধানসভায় গিয়ে বলেছে? না, কোনোদিন আপনারা শুনতে পাননি। আর এই সরকার যতদিন থাকবে ততদিন শুনতে পাবেনও না। আজকের কে হলো পশ্চিম বাংলায়, আজকে ওরকম কে আরো কিছু হচ্ছে, আমি সব খুলে বলতে পারছি না, ঠিক আছে? তো কার বিরুদ্ধে যখন পার্লামেন্টে ভোটাভুটি হলো, আমার এই রাজ্য সরকার তৃণমূল সরকার, আমরা আমাদের সরকারই বলবো, এখন যতক্ষণ ক্ষমতায় আছেন আমাদেরই সরকার। ওনার যে 8টা লোকসভা প্রার্থী, 8টা ক্যান্ডিডেট ছিল, এমপি ছিল, পার্লামেন্টারিয়ান ছিল, তারা এর বিরুদ্ধে একটা ভোটও দেয়নি, বরং এর বিরুদ্ধে ভোট দিয়েছে। আর আজকে তারাই আপনাদের কাছে এসে বলছে আমরা জনহিতকর কাজ করি, আমরা জনকল্যাণমূলক পরিষেবা দেই, আপনারা আমাদেরকে ভোট দেন। আপনারা কিছু বলবেন না? কিছু বলবেন না আপনারা? অবশ্যই বলতে হবে, প্রতিবাদ করার জায়গায় প্রতিবাদ করতে হবে। যদি ব্যালটে প্রতিবাদ না করতে পারেন তাহলে জেনে রেখে দেন আগামী দিনে আরো ভয়ঙ্কর অসুবিধায় পড়বেন, সবাই পড়বো আমরা, সেই জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে ভাই। সুতরাং আক্তার বিশ্বাস ইনি যোগ্য ক্যান্ডিডেট, এনাদেরকে খামচিহ্নে ভোট দিয়ে, এনাকে খামচিহ্নে ভোট দিয়ে আপনারা লোকসভায় পাঠান, দেখতে পাবেন তার ফল কি আছে আগামী দিনে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, আমাদের সঙ্গে কথা হয়েছে, অবশ্যই তিনি বসিরহাট লোকসভার জন্যে তার জীবনকে উজাড় করে দেবে। সেই জন্য ভাই আমি লম্বা করব না, আমি খুব ছোট করেই বললাম, এরপরে আরও বক্তা আছে তারা বলবে, আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন। আক্তারুল বিশ্বাস ভাই খুব যোগ্য ক্যান্ডিডেট, আইএসএফ এর ক্যান্ডিডেট। আক্তারুল ভাই জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ। উপস্থিত আমার দাদা এবং ভাইদের এবং সামনে যারা আছে দাদা ভাই এবং আমার দিদিদের আমি আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমাদের রুলিং পার্টির যে সরকার আছে তারা অনেক কিছুই বলছে যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো, ভোট না দিলে, বা আমরা যদি হেরে যাই লক্ষ্মী ভাণ্ডার পাবেন না। এই লক্ষ্মী ভাণ্ডারটা দিচ্ছে কাদের টাকায়? আপনাদের এবং আমাদের টাকায় লক্ষ্মী ভাণ্ডারটা দিচ্ছে। এই আপনাদের আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ্মী ভাণ্ডারের টাকাগুলো দিচ্ছে। যত লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়বে আপনাদের থেকেই ট্যাক্সের টাকাগুলো কাটা হবে। আমাদের পেট্রোলের দাম এখন 106 টাকা। পেট্রোল থেকে সেন্ট্রাল এবং রাজ্য সরকার মিলিয়ে কম বেশি 40 থেকে 45 টাকা মতো ওরা ট্যাক্স কাটে। এবং আমরা যে ড্রেস পরে আছি, আমরা যে জামা প্যান্ট পরে আছি, এই জামা কাপড় থেকে 18 টাকা করে, 100 টাকায় 18 টাকা ট্যাক্স কাটা হয়। এবার যত লক্ষ্মী ভাণ্ডারে বেশি টাকা হবে আমাদের এই ট্যাক্সগুলো বেশি যাবে। আমরা এটাই বলবো যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের দিকটাও খেয়াল রাখতে হবে। তেলের দাম যাতে কমে, ট্যাক্সের দাম যাতে কমে। ইলেকট্রিক বিলের তো সিস্টেম করে রেখেছে এমন যে 70 ইউনিটের উপরে গেলে 2 টাকা থেকে 5 টাকা হবে। এবারে যে 3 মাসের ইউনিট একসঙ্গে দেয়, 3 মাসের ইউনিট দিলে একসঙ্গে, যদি 1 মাসের ইউনিট একসঙ্গে দেয় 70 টাকা হলে 5 টাকার ভিতরে থাকবে। 3 মাসের ওটা একসঙ্গে যোগ করলে ওটা আপনার 200 টাকা হয়ে যাচ্ছে। প্রায় 200 টাকা হয়ে গেলে সেই ইউনিটটা 5 থেকে 7 টাকা হয়ে যাচ্ছে। সিস্টেমগুলো এমনভাবে করে রেখেছে আমাদের বোকা বানানোর জন্যই। এইগুলো আমরা গভর্নমেন্ট সরকার যারা রুলিং পার্টিতে আছে তাদেরকে বলবো এই সিস্টেমগুলো পরিবর্তন করার জন্য। এবং আমাদের যারা মানুষগুলো আছে সেই মানুষদের দেখার জন্য বলবো। আর আপনাদের এখানে যারা আছে ক্ষমতায় আছে, আমাদের রুলিং পার্টি যারা ক্ষমতায় আছে তারা অনেক কিছু দেবে, এই আপনাদের অনুষ্ঠান করার জন্য চমকানি ধমকানি অনেক কিছুই দিচ্ছে, কিন্তু এগুলোই আপনারা কর্ণপাত করবেন না। চমকানি দিচ্ছে কারণ ওরা কিন্তু আমাদের আইএসএফকে ভয় পেয়ে গেছে। ভয় না পেয়ে গেলে চমকানি দিত না যে ভোট করতে দেবে না, এখানে মিটিং করতে দেবে না। এই কারণটা ওরা ভয় পেয়ে গেছে যে ওরা অলরেডি ব্যাকফুটে চলে গেছে। ওরা জানে যে সঠিকভাবে ভোট হলে আমরা জিতবো, আইএসএফই জিতবো, টিএমসি জিততে পারবে না। সেই কারণে একটাই রিকোয়েস্ট আমাদের এখানে যারা আছে আর এই হাসনাবাদ ব্লকে যারা আছে তাদের কাছে একটাই আবেদন, সঠিকভাবে আমরা এনিহাও যাতে ভোটটা করতে পারি। ভোটটা করিয়ে আমাদের আক্তারুল ভাই আছে, আক্তারুল ভাইকে আমাদের প্রার্থী জিতাতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ বসিরহাট কোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় পিয়ারুল ভাইকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বসিরহাট লোকসভা কমিটির অবজারভার মাননীয় গোলাম ভাই। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে যারা লোকসভা নির্বাচনের সংসদীয় গণতন্ত্র উৎসবের অংশগ্রহণ করাবার জন্য বিশেষ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নূতন উৎসব আমাদের প্রার্থী আখতার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাবার যে প্রক্রিয়াকরণ, ভোট কেন্দ্রে পৌঁছবার যে বিশেষ বার্তা, আজকের এই অঞ্চলে যে জনসমাবেশ ঘটিয়েছে তাদেরকে আমি অন্তরস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আগত যে সকল আমাদের সাধারণ কর্মী সহ সমর্থক এবং বয়োজ্যেষ্ঠ যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন, কেন্দ্রের সরকারের নির্যাতনের বিরুদ্ধে এবং রাজ্যে তৃণমূল সরকারের অপশাসন চাওয়ার প্রথম ধাপ তার লড়াইয়ের সাথী হিসেবে আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা রক্তিম অভিনন্দন জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি এখন উপস্থিত আছেন এবং আমাদের সবার প্রাণপ্রিয় প্রার্থী ভাইজান মনোনীত আখতার রহমান বিশ্বাস আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা বিশেষ কয়েকটি কথা এখানে বলার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। সেই বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, আমাদের আখতার রহমান বিশ্বাস এবং আমাদের প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান তিনি এসে আপনাদের সামনে উপস্থিত করবেন। আমি কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি। ইতিপূর্বে যেসব বক্তা আপনাদের সামনে এলাকাভিত্তিক তথ্য তুলে ধরেছে সে বিষয়ে আপনারা ওয়াকিবহাল আছেন। আমি শুধু এইটুকু কথা বলতে চাই, আমরা যেদিন থেকে বসিরহাট লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আদিবাসী জনজাতির জল জঙ্গল জমির অধিকারের বার্তা দিতে অনগ্রসর পিছিয়ে পড়া বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে তার অধিকারকে ফিরিয়ে দেওয়ার পক্ষপাতিত্ব নিয়ে এই ভাঁওতাবাজি তৃণমূল সরকার এবং সাম্প্রদায়িক রক্তচোষী যে সেন্ট্রালে বিজেপি সরকার আছে, এই উভয়ের সঙ্গে লড়াই করার যে মানসিকতা নিয়ে আমরা এখানে প্রার্থী যখন ঘোষণা করি, কিছু কিছু রাজনৈতিক দলের চুলকোনা বার হয়েছে। তারা আমাদের বিষয়ে নানান রকম মন্তব্য শুরু করেছে। আয়সাদি তার ভাষার বক্তব্যের মধ্য দিয়ে একটা কথা বলতে চাইছিল, এরকম ধরনের কিছু কিছু বক্তব্য আমাদের আশপাশের বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা বলার চেষ্টা করছে। আমি সেই সব রাজনৈতিক দলের বন্ধুদের সঙ্গে আমার সবিনয়ের কয়েকটি ভাষা তাদের কানে পৌঁছবার জন্য যতদূর মাইক গিয়েছে সেই মাইকের আওয়াজ দিয়ে বলতে চাই। এবং এতটা অঞ্চলে শুধু নাগরিকবৃন্দ সহ আজকের জনসমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, তাদের সামনে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বিশেষ কয়েকটি বার্তা রেখে যেতে চাই। বুঝবি চাচি বেলা হলি, এই শব্দটা পাড়ার মা চাচিরা বলে। আমরা আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বরা এখানে বলে যাচ্ছি, বুঝবে আর কিছুক্ষণ পর, বুঝবেন 1 তারিখে, বুঝবেন 4 তারিখে, যেদিন নওশাদ সিদ্দিকের নেতৃত্বে বসিরহাট লোকসভা পার্লামেন্টের পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে তৃণমূল এবং বিজেপির বাইনারি ভেঙে বসিরহাট লোকসভার অধিবাসীদের অধিকার ফিরিয়ে দেবে। সেদিন এরা বুঝতে পারবে যে এদের অবস্থানটা কোথায় যাবে। আমরা ওই ভাষা দিতে অভ্যস্ত না। আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি, আমরা সমাজ সংস্কৃতি পরিবর্তনের রাজনীতি করতে এসেছি, আমরা সমাজকে নবীকরণ রাজনীতি করতে এসেছি। আমরা অন্য ভাতা দেওয়ার নাম করে
কোনো শিক্ষিত বেকারকে কলকাতায় বসিয়ে রাখতে চাই না, কোনো শিক্ষিত বেকারকে মদের বোতল হাতে তুলে দিয়ে মায়ের সঙ্গে অসভ্যতা করতে চাই না, কোনো পাড়ার যুবকদের হাতে সাম্প্রদায়িক বার্তা দিয়ে তাদেরকে চোর মাতাল তৈরি করে রাতের অন্ধকারে মা বোনেদের ইজ্জতের উপর আমরা হামলাকারী প্রতিষ্ঠিত করতে চাই না। এই নোংরা সমাজকে আমরা পরিবর্তন করতে এসেছি, তাই আমরা সমাজ সংস্কার করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকের আমরা আহ্বান দিয়েছি। এটা আমাদের দলের এজেন্ডা। এই সমাজে স্বাধীনতার পর থেকে যে সরকার পার্লামেন্টে ছিল এবং আজকে যে রাজ্য সরকার আছে, উভয়ের মদতে স্বাধীনতার যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আশঙ্কা ছিল, স্বাধীনতা আমরা যে রক্ত দিয়ে নিয়ে এসেছি, প্রতিটা মানুষ তার জনজীবনের খাদ্যের অধিকার নেবে, বাসস্থানের অধিকার নেবে, শিক্ষার অধিকার নেবে, দেশের অধিকার নেবে, সমাজের অধিকার নেবে, ন্যায় প্রতিষ্ঠিতার অধিকার নেবে, পার্লামেন্টের অধিকার নেবে, রাজ্যসভার অধিকার নেবে, মানুষে সভ্যতার অধিকার নেবে। সংবিধানের যে আর্টিকেল আছে সেগুলো মানুষের পাঠ্যপুস্তকে দিতে হবে। এই অধিকার যে সংবিধান দিয়েছে সেগুলো দেওয়ার নাম করে 17 বার আমরা পার্লামেন্টে আমরা এমপি পাঠিয়েছি। আমরা কি দেখেছি আজকে? আমরা কেউ নিরাপদে নাই। এখানে যারা আমরা উপস্থিত আছি কোনো না কোনো দিক থেকে আমরা বঞ্চিত, কোনো না কোনোভাবে আমরা বিভিন্ন সরকার দ্বারা যে ব্যবস্থা চলছে সমস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। তাই আর বঞ্চিত হব না। দেশ যখন, রাষ্ট্র যখন, রাষ্ট্রের নায়ক যখন সংবিধানকে বাইরে রেখে হুকুম প্রদর্শন করে, ভয়ভীতির প্রদর্শন করে, তোমার ভোট নিয়ে আমি দেশের প্রধানমন্ত্রী হয়েছি, তোমাকেই দেশ থেকে বাদ দেবো, এই আইন যখন করতে চায়, আর এখানকার পার্লামেন্টের যিনি দায়িত্ব ছিল তিনি যখন বিভিন্ন টিকটকে ব্যস্ততা ছিল, সেদিন আব্বাস সিদ্দিকী বলেছিল পশ্চিমবাংলার বুকে এয়ারপোর্টে আমি আন্দোলন করে এয়ারপোর্ট স্তব্ধ করে দেবো, কারণ মানুষ যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে তাদের দেশের নাগরিকতা অধিকার রক্ষার স্বার্থে আজকের সেই পার্লামেন্টের নেত্রী বা নেতারা বিভিন্নভাবে টিকটকে ব্যস্ত থাকছে। তাই আগামী দিনে আমি আব্বাস সিদ্দিকী দায়িত্ব নিচ্ছি, আমার পক্ষ থেকে যারা রাজনৈতিক দলে আসবে, আমার পক্ষ থেকে যারা সমাজ সংস্কারের দায়িত্ব নেবে, তারা ওই ধরনের এমপি কখনো আর স্থান দেবে না। কোনো রাজনৈতিক দল যদি দ্বিতীয়বার সাহস দেখায় আমি তার সাহসটাকে মাটিতে বিদগ্ন করে দেবো, কারণ আমি আমার আওয়াজ মানুষের হৃদয়ে পৌঁছে দেবো। এই ব্যবস্থার মধ্যে দিয়ে আজকের আপনারা দেখতে পাচ্ছেন অন্য রাজনৈতিক দল যেভাবে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের প্রতিনিধিত্ব করার চেষ্টা করে, বসিয়াদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হলেও আজ কিন্তু তৃণমূল তারা কিন্তু এমপি হিসাবে দ্বিতীয়বার নুসরত জাহানকে এই এলাকার এমপি করতে সাহস পায়নি, একমাত্র আব্বাস সিদ্দিকীর কণ্ঠের আওয়াজে। তাই আমি আপনাদের কাছে এই একটা শব্দ রেখে যাই, আপনারা সবাই আব্বাস সিদ্দিকীর আহ্বানে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে খাম চিহ্নে ভোট দিয়ে নিজের বুথে নিজে প্রতিনিধিত্ব করে নিজের বাড়ির নিজের ঘরের মা বোনদেরকে সকাল সকাল ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, খাম চিহ্নে ভোট দেবেন। পাড়ার যে আশপাশের মানুষ আছে, পরিবারের মানুষ আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এসে ভোটার লাইনে এসে লাইন দেবেন, খাম চিহ্নে ভোট দেওয়ার পক্ষে আপনি সাহায্য করবেন। বাকি যে কাজটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সহ প্রশাসনকে দিয়ে আমরা সে ব্যবস্থা করে দেব। এইটুকু আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে রেখে আমার এই স্বল্পমেয়াদী বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ইনকালাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।